ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত। ওয়েবসাইটের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম রাজীব সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার দ্বিতীয় ক্লাসে। আশা করি প্রথম ক্লাসটাতে ফরেক্স রিলেটেড বা ফরেক্স ওরিয়েন্টেড কিছু বেসিক ডেমনস্ট্রেশন এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড করেছেন। তো দ্বিতীয় ক্লাসটাতে আমি চেষ্টা করব আপনাদের বেসিকগুলো যেন আরও ক্লিয়ার হয়, অর্থাৎ বেসিক রিলেটেড যে টপিকসগুলো আছে এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই কারণে আপনারা এখানে একটা কমপ্লিট ট্রেনিং সিস্টেমের মাধ্যমে শিখতে আসছেন। তার মানে হচ্ছে অনেক অজানা প্রশ্ন আপনাদের মনে অনেক সময়ই থাকতো, যদিও এই প্রশ্নগুলো থাকতো হয়তো বা অনেক কারণে অনেক সময় অনেককে প্রশ্ন করে আপনারা ওই রকম উত্তর পেতেন না। তো যেহেতু একটা কমপ্লিট কোর্স, তো আমি চেষ্টা করব এই কোর্সের মধ্যে কোর্স করার পরে যাতে করে আপনাদের ফরেক্স ওরিয়েন্টেড কোনো রকম কোশ্চেন না থাকে। অর্থাৎ আপনারা যে মার্কেটটা নিয়ে কাজ করবেন সে মার্কেটটা সম্পর্কে যদি আপনার কোনো গিল্টিনেস থাকে অথবা মার্কেট সম্পর্কে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে ব্যাপারটা কীরকম হবে যে আপনি অল্প শিখলেন অল্প শিখতে পারেন নাই, এরকম হবে। আর যেহেতু এটা একটা পেইড কোর্স, এটার জন্য আপনারা পে করেছেন, তার মানে হচ্ছে আপনাদেরকে পুরো ব্যাপারটাই জানতে হবে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস সতর্কীকরণ, এটা প্রথম ক্লাসে ছিল, দ্বিতীয় ক্লাসেও সেম। ফরেক্স ওরিয়েন্টেড বা শেয়ার অথবা স্টক মার্কেটে এটা থাকবেই, ডিসক্লেমার যেটাকে বলি। আর যোগাযোগের আগে পড়ুন, এটা পজ করে আপনারা পড়ে নেবেন। তো আমি আজকের ক্লাসের যে কোর্স কন্টেন্ট অর্থাৎ ক্লাসের যে কন্টেন্ট বা টপিকসগুলো আছে সেগুলো নিয়ে একটি কথা বলি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাসটা হচ্ছে স্পেশালি কারেন্সি স্পেকুলেশন, মার্কেট মুভার এবং ফরেক্সের জন্য টাইম জোন, এগুলো ওরিয়েন্টেড। টোটাল 7টা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকই আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই টপিকসগুলোর মধ্যে অনেক হিন্টস থাকবে, অনেক হিডেন ব্যাপারগুলো থাকবে, যে জিনিসগুলো আমাদের আসলেই পূর্ব থেকেই সবার জানা দরকার। তো আমাদের যে টপিকসগুলো থাকবে সেই টপিক্সের প্রথমটা হচ্ছে হোয়াট ইজ কারেন্সি স্পেকুলেশন। কারেন্সি স্পেকুলেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি জিনিসটা কি, রেজনস অফ কারেন্সি স্পেকুলেশন, মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি, মেজর ফরেক্স মার্কেট পার্টিসিপেন্টস, অর্থাৎ ফরেক্স মার্কেটের মধ্যে যারা পার্টিসিপেট করে, অর্থাৎ যারা যারা আমাদের ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করে। এখন আমি আপনি বা আমাদের মতো দেশে বা বিদেশে হাজার হাজার বা লাখ লাখ ট্রেডার থাকবে, ওরা যেমন পার্টিসিপেন্ট কিন্তু ওদের চেয়েও আরও জায়ান্ট লেভেলের, আরও বিগ লেভেলের বিগ মানি, স্মার্ট মানি থাকে, ওদের সম্পর্কে আমরা জানবো। ফরেক্স মার্কেটের স্ট্রাকচার অ্যান্ড টাইম জোন, knowing about world largest stock exchange market, comparison between forex market and stock market এবং the beauty of the forex market, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা একের পর এক জানবো, টার্ম বাই টার্ম শিখবো, যাতে করে আপনাদের কনসেপ্টটা এই ফরেক্স মার্কেট সম্পর্কে ক্লিয়ার থাকে, অর্থাৎ কোনো কনফিউশন কাজ না করে। তো আমাদের এই ধারাবাহিকতায় টপিকস যে প্রথমটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ কারেন্সি স্পেকুলেশন বা কারেন্সি স্পেকুলেশন বা মুদ্রাস্ফীতি জিনিসটা কি। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে আজ থেকে 20 বছর আগে অথবা আজ থেকে 10 বছর আগে, এখন তো 2020 সাল, তো আমরা যদি 10 বছর আগে চিন্তা করি 2010 সাল, অথবা যদি আমরা 20 বছর আগে চিন্তা করি তাহলে হচ্ছে 2000 সাল, অথবা 25 বছর আগে যদি চিন্তা করি তাহলে 1995 সাল। ওই সময় 100 টাকার যেরকম মূল্য ছিল এখন কিন্তু মূল্যটা ওই রকম নাই। অর্থাৎ আগেকার সময় দেখা গেছে 1 কেজি গরুর মাংস কেনা যেত 50 টাকা দিয়ে, অর্থাৎ আমি 1995 সালের কথা বলতেছি বা 94 সালের কথা বলতেছি, সম্ভবত ওই সময় আমি ক্লাস 2 বা 3-তে পড়ি। তো ওই সময়টাতে 1 কেজি গরুর মাংস কেনা যেত 50 টাকা দিয়ে, কিন্তু 2020 সালের এই শেষের দিকে, মানে হচ্ছে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে আমি যদি 1 কেজি গরুর মাংস কিনতে যাই তাহলে আমাকে পে করতে হবে 550 থেকে 600 টাকা। এখন মাংসের পরিমাণ কিন্তু 1 কেজি, কিন্তু আগে ছিল এটা 50 টাকা, ঠিক সেম পরিমাণ মাংস এখন আমাকে কিনতে হচ্ছে 550 থেকে 600 টাকা, অর্থাৎ টাকার মূল্য কমে গেছে। এখন মাঝে মাঝে টাকার মূল্য কমে, মাঝে মাঝে টাকার মূল্য বাড়ে, অর্থাৎ যদি কোনো একটা পণ্য কিনতে আমাদের অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় তাহলে টাকার মূল্য বেশি, আবার কোন একটা সমপরিমাণ পণ্য কেনার ক্ষেত্রে যদি আমাদের অধিক পরিমাণ বিনিয়োগ করতে হয় তার মানে হচ্ছে টাকার মূল্য কমে গেছে বা মূল্যস্ফীত হয়েছে, হ্রাস পেয়েছে। এটাকেই বলা হয় কারেন্সি স্পেকুলেশন। এই কারেন্সি স্পেকুলেশন হচ্ছে ফরেক্স মার্কেটের এক কথায় বলতে গেলে প্রাণ। অর্থাৎ
মুদ্রাস্ফীতি যদি না থাকতো তাহলে ফরেন কান্ট্রিগুলার বিভিন্ন যে ফরেন কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলার দাম কখনই উঠানামা করতো না। অর্থাৎ দেখা গেছে ইউনাইটেড স্টেট ডলার বাংলাদেশি টাকায় 85 টাকায় $1 পাওয়া যায়, কিন্তু অনেক আগে বাংলাদেশি টাকা 65 টাকায় $1 পাওয়া যেত। তখন কিন্তু বাংলাদেশের মুদ্রা মান ইউনাইটেড স্টেটের সাথে যদি আমরা কম্পেয়ার করতাম তুলনামূলক ভালো ছিল। কিন্তু ইউনাইটেড স্টেট যেহেতু ডে বাই ডে উন্নত হচ্ছে, অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থা, পলিটিক্যাল অবস্থা, ইকোনমিক্যাল অবস্থা সবকিছু এতটাই স্ট্রং যে তাদের যে মুদ্রার মান, সেই মুদ্রার মানটা যেরকম থাকার ছিল সেরকমই আছে। কিন্তু তাদের সাথে তুলনা করতে গেলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সবগুলাই অস্থিতিশীল, যার কারণে দেখা গেছে আমাদের দেশের মুদ্রাস্ফীতি হয়েছে, অর্থাৎ মুদ্রার দাম কমে গেছে। তো কোনো একটা দেশের যদি কারেন্সির দাম উঠানামা করে তখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে অবভিয়াসলি কারেন্সি স্পেকুলেশন আছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি আছে। এখন এই মুদ্রাস্ফীতি জিনিসটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে এবং এটাকে ফোকাস করে প্রত্যেকটা কারেন্সি পেয়ারে আমরা ট্রেড করব। আমি যদি বুঝতেই না পারি যে কোনো একটা দেশের কারেন্সির মুদ্রাস্ফীতির পরিমাণটা কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু ওভারঅল আমি মার্কেট সম্পর্কে কোনো ক্লিয়ার কনসেপ্টই পাবো না। এখন আমাকে যদি মুদ্রাস্ফীতি কি এটা জানতে হয়, তাহলে এটার সাথে ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলা আমাদের জানতে হবে, যেটা আমি টপিকস 2-তে আলোচনা করেছি। এখন রিজন অফ কারেন্সি স্পেকুলেশন, অর্থাৎ কোনো একটা দেশের মুদ্রাস্ফীতির কারণটা কি সে জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু প্রত্যেকটা মেজর পেয়ার বলেন, ক্রস কারেন্সি বলেন, অথবা মেটাল বলেন, অথবা আপনি ক্রিপ্টো কারেন্সি বলেন, সবগুলোর ক্ষেত্রেই সত্য। যেহেতু সবগুলোর ক্ষেত্রে এটা কারেক্ট, সেহেতু এই জিনিসটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে কোনো একটা দেশের যোগানের সাথে চাহিদার একটা রিলেশন থাকে। অর্থাৎ যদি এরকম হয় কোনো একটা দেশে পণ্যের যোগান প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের চাহিদা একসময় চাহিদা অনেক থাকবে, প্রচুর পরিমাণে থাকবে, একসময় সবার ঘরে ঘরে যখন পণ্য পৌঁছায় যাবে এবং যোগানের পরিমাণ অনেক বাড়বে, তখন কিন্তু পণ্যের দামটা কমে যাবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় মানুষের চাহিদা প্রচুর কিন্তু সেই পরিমাণ পণ্য দেশের মধ্যে নাই, তাহলে হবে কি যে অল্প পরিমাণ পণ্যের দাম যেহেতু চাহিদার তুলনায় কম, তার মানে হচ্ছে এই পণ্যগুলোর দাম বেড়ে যাবে। অর্থাৎ যোগান বিধি এবং চাহিদা বিধি এরকম দুইটা টার্মিনোলজি আমাদের ছিল ক্লাস 7 বা ক্লাস 8-এ। অর্থাৎ চাহিদা রেখা কি, যোগান রেখা কি। অর্থাৎ কলার হালি যদি 4 টাকা করে হয় তাহলে আমি 2 হালি নিলাম, এখন যদি কলার হালি 8 টাকা করে হয় তাহলে আমি 1 হালি কিনবো। অর্থাৎ মানে হচ্ছে দ্রব্যের দামের সাথে মানুষের চাহিদারও একটা রিলেশন বা সম্পর্ক আছে। তো চাহিদার সাথে দ্রব্যের দাম এবং যোগানের সাথে চাহিদা সবগুলোর একটার সাথে একটা ইন্টারকানেক্টেড বা রিলেটেড, যেগুলোকে বলা হয় চাহিদা বিধি বা যোগান বিধি। এখন মুদ্রার ক্ষেত্রেও চাহিদা বিধি এবং যোগান বিধিটা কাজ করে। অর্থাৎ কোনো একটা দেশের টোটাল পলিটিক্যাল ইস্যু, ইকোনমিক্যাল ইস্যু, জিওগ্রাফিক্যাল ইস্যু এগুলোর উপর ডিমান্ড করে দেখা যায় যে ওইখানে কি যোগান বৃদ্ধি পাবে নাকি চাহিদা বৃদ্ধি পাবে, এই ব্যাপারটা বোঝা যায়। অর্থাৎ কারেন্সি স্পেকুলেশন বা মুদ্রাস্ফীতির সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মগুলো হচ্ছে এক্সপেকটেশন অফ ডিমান্ড এবং এক্সপেকটেশন অফ সাপ্লাই। এক্সপেকটেশন অফ ডিমান্ড মানে হচ্ছে যোগানের প্রয়োজনীয়তা, আর এক্সপেকটেশন অফ সাপ্লাই হচ্ছে চাহিদার ব্যাপারটা। অর্থাৎ চাহিদা এবং যোগান এই দুইটা জিনিস অল্টারনেটিভলি এক্সপেকটেশন অফ সাপ্লাই এবং এক্সপেকটেশন অফ ডিমান্ড এই দুইটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এখন এক্সপেকটেশন অফ ডিমান্ড কোন কোন ইস্যুর সাথে জড়িত, অর্থাৎ কোনো একটা দেশের যোগান কোন জিনিসগুলোর সাথে রিলেটেড। এখন কোন একটা দেশ চালায় কে, চালায় ওই দেশের সরকার। সরকার কিসের সাথে ইনভলভ, পলিটিক্সের সাথে ইনভলভ। এখন এই পলিটিক্সের সাথে কিন্তু জনগণও ইনভলভ। এখন কোনো একটা দেশের সরকার যদি অনেক স্ট্রং হয়, অনেক ডিসিপ্লিন হয়, তারা যদি দেখা গেছে একটা ডিসিপ্লিন ম্যানারে তাদের সবকিছু পরিচালনা করে, সেই ক্ষেত্রে ওই দেশের পলিটিক্যাল ইস্যুটা কিরকম হয়, স্টেবল, মানে হচ্ছে ওই দেশের পলিটিক্যাল ইস্যু ভালো। অর্থাৎ আন্তঃদেশের সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো থাকবে। অর্থাৎ বাংলাদেশের যদি একটা বৈধ সরকার থাকে এবং সেই সরকার যদি দেশের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, সে গণতান্ত্রিক সরকার হয়, তাহলে খুব সহজেই বাংলাদেশের বাইরের যে দেশগুলো আছে ওদের সাথে একটা খুব ভালো সম্পর্ক মেক করতে পারবে। এখন কারোর সাথে যদি ভালো সম্পর্ক মেক করা হয় তাহলে বিদেশি যে সকল দাতা দেশ আছে, দাতা দেশগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে ইনভেস্ট করতে বা বিনিয়োগ করার জন্য অনেক আগ্রহী হবে, কারণ এই দেশে একটা স্টেবল পলিটিক্যাল কন্ডিশন আছে।
কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের দেশের মধ্যে সবসময় কাটাকাটি মারামারি হয়, দেখা গেছে পলিটিক্যালি আনস্টেবল, আমাদের প্রাইম মিনিস্টার হয়তো বা দেখা গেছে নর্মাল নিয়মে যেরকম ভাবে হওয়া উচিত সেরকম ভাবে নাই, অর্থাৎ বৈধ বা অবৈধ এরকম হইতে পারে, তাহলে হবে কি অন্য একটা দেশ থেকে যখন বিনিয়োগকারী আসবে তখন এসে দেখবে যে এদেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না, তারা বিনিয়োগ তুলে চলে যাবে। আবার ইকোনমিক্যাল ইস্যুটাও অনেক ইম্পর্টেন্ট। কিরকম? দেখা গেছে কোন একটা দেশে মানুষ কাজ করতেছে, কাজ করার ক্ষেত্রে দেখা গেছে মানুষ কাজ করলে তার পারিশ্রমিক পাবে, এটি স্বাভাবিক। এখন মানুষের পারিশ্রমিক যদি এরকম হয়, সে তার কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পাচ্ছে সেই পরিশ্রমের টাকা দিয়ে সে তার যে চাহিদা আছে চাহিদা মেটানোর পরেও টাকাটা সে সঞ্চয় করতে পারে, তার মানে ওই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। অর্থাৎ যে পরিমাণ শ্রম সে বিক্রি করতেছে সে বিক্রিত শ্রমের টাকা দিয়ে সে নিজেকে পরিচালনা করে সঞ্চয় করতে পারতেছে, অর্থনৈতিক অবস্থা ভালো। যদি কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তার মানে হচ্ছে মানুষের ব্যয় করার পরেও উচ্ছিষ্ট টাকা থাকবে, সেই টাকা দিয়ে অধিক পরিমাণে সে বিনিয়োগ করতে পারবে, অন্যান্য জায়গায় চাইলে কলকারখানাতে বিনিয়োগ করতে পারবে, ব্যাংকে টাকা রাখতে পারবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে ওই দেশটা আরো অনেক বেশি ডেভেলপড হবে ডে বাই ডে। ঠিক তদ্রুপ জিওগ্রাফিক্যাল ইস্যু একটা দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি এরকম হয় আমাদের দেশের মধ্যে বন্যা, ভূমিকম্প, খরা এগুলা হয় না, তাহলে হবে কি যে এই দেশের মধ্যে অন্য দেশ থেকে বিনিয়োগকারীরা আসবে, যে এই দেশের মধ্যে ওয়েদারটা সবসময় ভালো থাকে। এই ওয়েদারের মধ্যে যদি আমরা সাধারণত এই দেশে কোনো একটা কলকারখানা ক্রিয়েট করি, যেহেতু পলিটিক্যাল অবস্থাও ভালো, মানুষের আর্থসামাজিক অবস্থা বা ইকোনমিক্যাল সিচুয়েশনও ভালো, অ্যাট দ্য সেম টাইম তাদের যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশন এটাও ভালো, দেখা যায় যে বিনিয়োগকারীরা খুব সহজে এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী হবে। অর্থাৎ আমার দেশের মুদ্রার দাম তাদের কাছে বেড়ে যাবে। এখন বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায় তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তার বৈদেশিক যে রিজার্ভ কারেন্সিটা থাকবে সেই কারেন্সির টাকাটা তাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে হবে, এবং বাংলাদেশি টাকায় যখন সে কনভার্ট করবে, কনভার্ট করেই কিন্তু আমার দেশে সে বিনিয়োগ করবে। তার মানে হচ্ছে কোনো একটা দেশের আর্থসামাজিক অবস্থা কতখানি উন্নত এটা ডিপেন্ডস করে ওই দেশের পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং জিওগ্রাফিক্যাল ইস্যুর উপর, এবং তার সাথে তুলনা করে ওই দেশের মধ্যে যে মুদ্রার কি এক্সপেকটেশন অফ সাপ্লাই থাকবে নাকি এক্সপেকটেশন অফ ডিমান্ড থাকবে, এই জিনিসটা ভ্যারি করে। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা করে ইন্ডিকেটর। অর্থাৎ ইন্ডিকেটর আমি এই কারণে বললাম, যদি কোনো একটা দেশের পলিটিক্যাল ইস্যু স্টেবল থাকে, ইকোনমিক্যাল ইস্যু স্টেবল থাকে, জিওগ্রাফিক্যাল ইস্যু পজিটিভ থাকে, তাহলে ওই দেশের যে মুদ্রাটা আছে তার মানটা বেড়ে যাবে। অর্থাৎ এক্সপেকটেশন অফ ডিমান্ডটা বেড়ে যাবে। অর্থাৎ গ্লোবাল কারেন্সি মার্কেটে ওরা হচ্ছে মোটামুটি স্ট্রং কারেন্সি হিসেবে বিবেচিত হবে। আবার যদি তার উল্টাটা ঘটে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে ওই দেশের মুদ্রাস্ফীতি হবে, অর্থাৎ সমপরিমাণ টাকার ভ্যালু সে ইন্টারন্যাশনাল মার্কেটে পাবে না। ব্যাপারটা হয়তো আপনাদের কাছে একটু হিজিবিজি মনে হচ্ছে বা মনে হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার না, আপনারা রিপিট করে আবার শুনবেন, প্রত্যেকটা টার্মিনোলজি অনেক ইম্পর্টেন্ট। আপনারা ফরেক্স শিখতে আসছেন, ফরেক্স শিখতে আসতে হইলে তার মূল যে বেসিক কোর যে পয়েন্ট এটা আপনাকে জানতে হবে। এই কোর পয়েন্টগুলো যদি আপনি না জানেন, শুধু শুধু ফরেক্সে বাই সেল করে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। অর্থাৎ আপনাকে অল টাইম মাথায় রাখতে হবে, চিন্তায় রাখতে হবে যে আপনি খুব সহজেই যাতে কোনো একটা দেশের পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা বুঝতে পারেন। তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা খুব সহজেই সম্ভব। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, আপনি মনে করেন যে ইউএসডি ক্যাড নিয়ে ট্রেড করবেন, অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার এবং কানাডিয়ান ডলার। তার মানে হচ্ছে আমেরিকার আর্থসামাজিক অবস্থা কীরকম, তাদের পলিটিক্যাল সিচুয়েশন কীরকম, তাদের জিওগ্রাফিক্যাল পজিশনটা কীরকম, সিচুয়েশনটা কীরকম, এটা আপনি অ্যানালাইসিস করলেন। ইন্টারনেট থেকে যদি আপনি গুগলে সার্চ করেন এদের সম্পর্কে পর্যাপ্ত ডাটা পাবেন, সেই ডাটা থেকে আপনি একটা অ্যানালাইসিস দাঁড় করালেন। তারই সাথে সাথে আপনি কানাডিয়ান ডলার নিয়েও অ্যানালাইসিস শুরু করলেন। মনে করেন যে কানাডার পলিটিক্যাল ইস্যু কেমন, ইকোনমিক্যাল ইস্যু কেমন, জিওগ্রাফিক্যাল ইস্যু কেমন, সবকিছু আপনি চিন্তা করলেন। অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে আপনি একটা স্টেটমেন্ট নিলেন, পজিটিভ নাকি নেগেটিভ। এখন কোনো একটা দেশে যদি দুইটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে, আরেকটা দেশে যদি দুইটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, তাহলে আমরা ফান্ডামেন্টালি চিন্তা করতে পারি যে একটা দেশের সাথে তুলনা করলে অন্য একটা দেশের মুদ্রাটা নর্মালি কি হইতে পারে, এটার দামটা কি বাড়বে নাকি কমবে। তো এটার উপর বেস করেই কিন্তু বেসিক্যালি ফরেক্স মার্কেটে যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোর মুভ হয়, হয় এটা উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। কিন্তু আমরা যারা বাংলাদেশে ট্রেড করি, বাংলাদেশে আমি বলবো যে নতুন অবস্থায় যারা ট্রেড করে, ফান্ডামেন্টাল কোনো ব্যাপার নিয়ে তাদের তেমন কোনো হেডেকই নাই, মাথা ব্যথাই নাই। তারা সবসময় ইন্ডিকেটরের উপর বেসমেন্ট করে বা ইন্ডিকেটরের উপর ট্রাস্ট রেখে তারা দেখা গেছে মার্কেটে অ্যানালাইসিস করে মনে করেন যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে মার্কেট উপরে যাবে, ওইখান থেকে নিচে যাবে। এখন উপরে কেন যাচ্ছে, নিচে কেন যাচ্ছে, এই কারণটা আমাদেরকে জানতে হবে।
তো আশা করি এই কোর্সের স্টেপ বাই স্টেপ গাইডলাইনে আপনারা প্রত্যেকটা কারেন্সির ওই ফান্ডামেন্টাল টপিকসগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং আপনাদের এক্সপেকটেশন অফ ডিমান্ড, এক্সপেকটেশন অফ সাপ্লাই, অর্থাৎ কারেন্সিটার কি দাম বাড়বে নাকি কমবে, এটা নিয়ে পরবর্তীতে আর কোনো রকম কনফিউশন থাকবে না। যেহেতু স্টেপ বাই স্টেপ ফান্ডামেন্টাল সেকশনে এই ব্যাপারগুলো আমি আরও ডিটেলস আলোচনা করব, সেজন্য আমি আপাতত মোটামুটি আপনাদের যেটুকু না জানলেই নয় সেগুলো সম্পর্কে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। পরবর্তীতে আমি চেষ্টা করব এর চেয়েও বেশি পরিমাণে কিভাবে জানানো যায়, যাতে করে আপনারা এর চেয়েও আরও ভালো এবং মোর ইনফরমেশন পান, সে ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করব। এখন ফরেক্স মার্কেট আপনি ট্রেড করতে আসছেন, এখন আমরা মনে করি যে এখানে বায়ার থাকে সেলার থাকে, একই কারেন্সিতে একটা পজিশনে অনেকে বাই পজিশন নেয়, অনেকে সেল পজিশন নেয়। যদি বাইয়ের দিকে প্রেশারটা বেশি থাকে তাহলে মার্কেট বুলিশ মোমেন্টাম মানে উপরের দিকে চলে যায়, আর সেলের দিকে যদি প্রেশারটা বেশি থাকে তাহলে মার্কেটটা বেয়ারিশ মোমেন্টামে যায়। এখন মার্কেটে আমরা যখন চিন্তা করি, নর্মালি আমিও যখন প্রথম ফরেক্স মার্কেটে ট্রেড করতাম আমি মনে করতাম যে আসলে কি মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, কোন দিকে প্রেশার বেশি। আসলে আমার যে একটা লট 0.01 বা 0.05 লটে, এই লটটা দিয়ে কি আমি আসলে যদি এগেইনস্টে নিতাম তাহলে ভালো হইতো নাকি যদি আমি পক্ষে নিতাম তাহলে ভালো হইতো, আমি নিজেও কনফিউশনে থাকতাম। মূলত ফরেক্স মার্কেটে আমার আর আপনার মতো হাজার হাজার লাখ লাখ ট্রেডারের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ দিয়ে মার্কেটে 1 পিপস বা 2 পিপস বা 10 পিপস উঠানামা করানো কোনোভাবেই সম্ভব না। তাহলে ফরেক্স মার্কেটটা চলে কিভাবে? ফরেক্স মার্কেটটা চলে হচ্ছে ওইখানে মার্কেটের মধ্যে স্মার্ট মানি থাকে, যাদেরকে বলা হয় মার্কেট পার্টিসিপেন্টস, অর্থাৎ মেজর ফরেক্স মার্কেট পার্টিসিপেন্টস। এরা কারা? এরা হচ্ছে ফরেক্সে যারা ট্রেড করে প্রত্যেকটা দেশের ইন্টার ব্যাংক মানে আন্ত ব্যাংক, সেই ব্যাংকগুলা হচ্ছে ফরেক্সের মেইন। প্রত্যেকটা দেশেরই একটা ইন্টার ব্যাংক বা আন্ত ব্যাংক থাকে, প্রত্যেকটা দেশেরই একটা সেন্ট্রাল ব্যাংক থাকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থাকে, প্রত্যেকটা দেশের মধ্যে দেখা গেছে কিছু কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকে, কিছু কিছু হ্যাজ ফান্ড থাকে, তার বাইরে যারা থাকে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডার। তার মানে হচ্ছে ফরেক্সের মধ্যে টোটাল ফরেক্সে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মধ্যে হচ্ছে আন্ত ব্যাংকগুলা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে থাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, তারপরে থাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারপরে থাকে হ্যাজ ফান্ড, আর আপনারা আমার মতো বিভিন্ন দেশের হয়তো বা লাখ লাখ ট্রেডাররা মিলে একটা অংশ। তার মানে আমরা যদি কোনো একটা কারেন্সির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেই, আসলে মার্কেটের কিছুই হবে না। তার মানে হচ্ছে এই বড় বড় ইন্টার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অথবা ইনস্টিটিউশনাল ইনভেস্টর অথবা হ্যাজ ফান্ড, ওরা যে দিকে থাকবে আমার আর আপনার মতো যারা নর্মাল ট্রেডার আছি বা ইন্ডিভিজুয়াল ট্রেডার আছি তাদের সাথে থাকতে হবে, অর্থাৎ গো উইথ ফ্লো, অর্থাৎ তাদের সাথেই আমাদের থাকতে হবে। স্মার্ট মানি যেদিকে যায় সেদিকে আমাদের যাওয়া লাগবে। অর্থাৎ আমার আর আপনার 100, 500, 50,000 ভলিউম লট দিয়ে মার্কেটের আসলে কোনো রকম চেঞ্জ করা পসিবল না। এই জন্য আমরা যাদের সাথে ট্রেড করব, আমাদের প্রতিযোগী কারা ওদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে এই মার্কেটে আসলেই টিকে থাকাটা কষ্টের ব্যাপার। আমি জানি না, ইউটিউবের বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন, অনেকের কোর্সের কথা শুনেছেন, অনেকের আর্টিকেল পড়েছেন, এই ব্যাপারগুলো ওরা আসলে এইভাবে আলোচনা করেছে কিনা আমার জানা নেই। আপনি যদি জেনে থাকেন আপনার জন্য ভালো, আর আপনি যদি নাও জেনে থাকেন কোনো প্রবলেম নাই। আপনি স্টেপ বাই স্টেপ ফরেক্সের যে ইন্টারনাল যে মুভমেন্ট বা ইন্টারনাল যে ক্রান্সিটা, এটা আপনি স্টেপ বাই স্টেপ খুব সহজেই জানতে পারবেন। তো মেজর ফরেক্স মার্কেটের যে পার্টিসিপেন্টসগুলো আছে এদের আসলে খুব সহজেই মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে এরাই মার্কেটে মেইন মুভার, এরাই মার্কেটটাকে মুভ করাবে, আমাকে তাদের মুভের সাথে সাথে থাকতে হবে। আমার যত অ্যানালাইসিস হবে সব অ্যানালাইসিস হবে এইসব স্মার্ট মানিরা কোন দিকে থাকবে তাদের পজিশনের উপর, আমার নিজের পজিশনের উপর না। এজন্য মেজর ফরেক্স মার্কেট পার্টিসিপেন্ট সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এখন আমি ডিটেইলসে আপনার যেই মেজর ফরেক্স পার্টিসিপেন্টস থাকে তাদের সম্পর্কে একটু বলি। যেমন যে ব্যাংক, ফরেক্স মার্কেটে সর্ববৃহৎ মার্কেট প্লেয়ার হচ্ছে ইন্টার ব্যাংক। দৈনিক $5 ট্রিলিয়ন ট্রেডিং ভলিউমের বৃহৎ অংশটি মূলত ইন্টার ব্যাংকেরই। কারণ ব্যাংকগুলা সাইজে ছোট বড় যাই হোক না কেন, তারা কিন্তু পরস্পরে ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে মুদ্রা কেনা বেচাতে লিপ্ত থাকে। এছাড়া বড় ব্যাংকগুলার মোট মুদ্রার বৃহত্তর একটি অংশ কারেন্সি ট্রেডিং এর জন্য বরাদ্দ থাকে। ব্যাংক সাধারণত ক্লায়েন্টের জন্য ফরেক্স লেনদেন সহজতর করে এবং নিজস্ব ট্রেডিং ডেস্ক থেকেই তা পরিচালনা করে থাকে। তারা যেসব ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের মুদ্রার ঊর্ধ্বগতি এবং নিম্নগতির উপর ভিত্তি করে মুনাফা করতে চায় তাদের সামনে ক্রেতা বিক্রেতা হিসেবে উপস্থিত থাকে। তাদের ক্রয় বিক্রয়ের ধরনটি সাধারণত বিড আস্ক স্প্রেড হিসেবেই ট্রেডারদের সামনে উপস্থাপন করা হয়।
অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকই ফরেক্স মার্কেটের সাথে ইনভলভ। এমনও দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংকও ফরেক্স করে। অর্থাৎ মনে করেন যে কোনো একটা ব্যাংক, ধরেন ডাচ বাংলা ব্যাংক, এখানে গ্রাহকদের অনেক টাকা জমা থাকে। এখন গ্রাহকরা যদি বাৎসরিক জমা রাখে, দেখা গেছে ওরা বাৎসরিক কত ইন্টারেস্ট পায়, দেখা গেছে 8 থেকে 9%। কিন্তু ফরেক্স হচ্ছে এমন একটা মার্কেট, গ্রাহকের 50 কোটি টাকা যদি সে ফরেক্স মার্কেটে, এমনও ট্রেডিং সিস্টেম আছে 5 দিন বিনিয়োগ করে এই 5 দিনেই 7 থেকে 8% প্রফিট নিয়ে আসা সম্ভব। এই জন্য বাংলাদেশে যেহেতু ফরেক্সটা বৈধ না, গোপনে হলেও প্রত্যেকটা ব্যাংক বা ব্যাংকের ম্যানেজার বা সিইও একজন করে অ্যানালিস্ট রাখে বা 2-3 জনের টিম রাখে, যারা বিভিন্ন মুদ্রার মধ্যে বলে দেয় যে ওরা কি বাই পজিশনে থাকবে নাকি শর্ট পজিশনে থাকবে। ওরা দেখা গেছে মার্কেটে এন্ট্রি নেয়, মার্কেট থেকে প্রফিট গেইন করে মার্কেট থেকে চলে যায়। অর্থাৎ যদিও তারা ব্যাংকের মধ্যেই থাকে, যেহেতু ফরেক্সটা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই একটা ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়, তাই সবাই এটার মধ্যে ইনভলভড। তো ব্যাংকের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, স্পেশালি ইন্টার ব্যাংকের পাশাপাশি ফরেক্সের মধ্যে আরও যে সকল মেজর পার্টিসিপেন্ট রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটা যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক জিনিসটা কি? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফেডারেল রিজার্ভ ব্যাংক, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটা কেন্দ্রীয় ব্যাংক। ঠিক তদ্রূপ প্রত্যেকটা দেশেরই একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থাকবে। এখন প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তার দেশের প্রয়োজনে কখনো দেখা গেছে মুদ্রা বিনিয়োগ করে, অর্থাৎ বাই করে, আবার কখনো দেখা গেছে সেল করে, অর্থাৎ তারাও কিন্তু ফরেক্স মার্কেটের মধ্যে ইনভলভড। তো সেন্ট্রাল ব্যাংক রিলেটেড যে ব্যাপারটা, এটা হচ্ছে ফরেক্স মার্কেটে প্রধান মার্কেট প্লেয়ারের তালিকায় সেন্ট্রাল ব্যাংকগুলো অন্যতম। ফ্লোটিং, ফিক্সড এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটের উপর ভিত্তি করে খোলা বাজারে মুদ্রা লেনদেনে সেন্ট্রাল ব্যাংকের সুদের হার নির্ধারণী সহ বিভিন্ন সিদ্ধান্তগুলা অনেক বেশি মুদ্রার ভাগ্য নির্ধারণী ও তারল্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সাধারণত ফরেক্স ফিক্সিং এর জন্য দায়ী করা হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপগুলো সাধারণত সে দেশের অর্থনীতির প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্রীয় করেই গৃহীত হয়, যা অর্থনীতির স্থিতিশীলতা বা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় সরবরাহ ইত্যাদি বিষয়গুলো ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্ব সহকারে বিবেচিত হয়। আপনারা পজ করে করে প্রত্যেকটা স্লাইড পড়বেন, পরে একটা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করবেন যে সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি, তারপর হচ্ছে যে ইন্টার ব্যাংকগুলো থাকে সেই ইন্টার ব্যাংকের কাজগুলো কি, এই জিনিসগুলো নিয়ে একটা কনসেপ্ট রাখবেন। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজার্স অ্যান্ড হ্যাজ ফান্ড। হ্যাজ ফান্ড অনেকটা ব্যাংকের মতোই, অর্থাৎ ওরা দেখতে সাধারণত ব্যাংকের মতো ওদের কার্যক্রম থাকে না, কিন্তু ওরা হচ্ছে কি করে যে ফরেক্স মার্কেটের মধ্যে আসে, তারা অল্প সময়ের জন্য একটা বিরাট তহবিল ইনভেস্ট করার পরে আবার দেখা গেছে তারা একটা প্রফিট গেইন হইলে একটা নির্দিষ্ট পয়েন্টে খুব সহজে আবার চলে যায়। অল্প সময়ের জন্য মার্কেটে আসবে, মার্কেটটা বিশাল মুভমেন্ট ঘটাবে, আবার চলে যাবে। ওরাই হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজার্স অথবা হেজ ফান্ড। তো তাদের সম্পর্কে ব্যাপারটা হচ্ছে এরকম। ফরেক্স মার্কেটে প্রধান মার্কেট প্লেয়ারদের মধ্যে অন্যতম হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার এবং হেজ ফান্ডগুলো, যারা সাধারণত পেনশন ও অ্যান্ড্রয়েডেড তহবিলের বৃহৎ একটি অংশ কারেন্সি ট্রেডিং এর জন্য বিনিয়োগ করে থাকে। আন্তর্জাতিক মানের এসব ইনভেস্টমেন্ট ম্যানেজারগণ সাধারণত বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের পক্ষ হতে বৃহৎ সাইজের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকেন। এছাড়া যেসব বিনিয়োগ প্রতিষ্ঠান তাদের মূলধনের কিছু অংশ অধিক ঝুঁকিপূর্ণ কোনো খাতে বিনিয়োগে আগ্রহী, তারাও হেজ ফান্ড হিসেবে ফরেক্স মার্কেটে উপস্থিত থাকেন, যাদেরকে সাধারণত ফরেক্স মার্কেটে ফটকাবাজ হিসাবেও বিবেচনা করা হয়। অধিকাংশ সময় ফান্ডামেন্টাল ইভেন্টসে এসব ফটকাবাজগণ মার্কেটে বড় ধরনের পরিবর্তন ঘটায়, ফলে অতি চেনা একটি মার্কেট আপনার কাছে মাঝে মাঝে অপরিচিত হয়ে উঠবে কেবলমাত্র তৃতীয় শ্রেণীর এসব ইনভেস্টমেন্ট ম্যানেজার ও হ্যাজ ফান্ড প্রতিষ্ঠানগুলোর কারণে। ফরেক্স মার্কেটে যখন আপনার মুভমেন্ট ঘটে, এখন মাঝে মাঝে ফরেক্স মার্কেটের মধ্যে কিছু ইকোনমিক্যাল নিউজ পাবলিশড হয়। এখন যখন নিউজগুলো পাবলিশড হয়, মার্কেটের প্রতিদিনের নর্মাল যে মুভমেন্ট থাকে ওই নিউজগুলো পাবলিশড হলে মুভমেন্টগুলো অন্যরকম হয়, অর্থাৎ বড় বড় সাইজের ক্যান্ডেল ক্রিয়েট করে এবং বিশাল বিশাল গ্যাপস ক্রিয়েট করে। আমার এখন ব্যবহার করা অনেকগুলো টার্ম আপনারা যদি বুঝতে নাও পারেন, পরবর্তী ক্লাসগুলোতে আমি যখন বেসিক টার্মিনোলজি নিয়ে কথা বলবো তখন আমার ব্যবহৃত টার্মগুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ আপনাদের অজানা কিছুই থাকবে না। তারপরও যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে নক করলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো ইনভেস্টমেন্ট ম্যানেজার বা হ্যাজ ফান্ডের ব্যাপারটাই হচ্ছে এরকম, ওরা মার্কেটে অল্প সময়ের জন্য আসবে, বিশাল একটা মুভমেন্ট করবে, তারা তাদের যে প্রফিটটা সেই প্রফিটটা গেইন করে চলে যাবে। আমার আর আপনার মতো ইন্ডিভিজুয়াল ট্রেডার যারা আছে, যারা অ্যানালাইসিস কম বুঝি, ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা নাই, মার্কেটের মুভমেন্ট বা স্মার্ট মানি কোন দিকে পজিশন নেই এটা সম্পর্কে কোনো কনসেপ্ট নাই, আমরা কি করি, আমরা আমাদের মতো করে একটা পজিশন নেই। সাপোজ আমরা বাই নিলাম, কিন্তু হ্যাজ ফান্ডগুলো পজিশন নিল সেল,
খুব সহজেই 50 পিপস 30 পিপস 100 পিপস 150 পিপস ডাউন হয়ে যায়, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি একটা বিরাট অংশ নিয়ে চলে যায়, আমাদের কিছুই করার থাকে না। কারণ অনেকে হয়তোবা জানেই না যে ফরেক্স মার্কেটের মধ্যে বড় বড় হ্যাশ ফান্ডও ট্রেড করে, এটা অনেকের কনসেপ্টের বাইরে। তো আজকে থেকে আপনারা জানলেন, তো এই ব্যাপারগুলোতে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। পরবর্তীতে আরো বিস্তারিত আমি এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। এরপরে মেজর পার্টিসিপেন্টস এর মধ্যে আরো যারা থাকে তাদের মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডার, অর্থাৎ আমার আর আপনার মতো। তো আমার আর আপনার মতো ট্রেডারদের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 95 জনই হচ্ছে ফরেক্সে লুজার। লুজার কেন? লুজার হওয়ার কারণটা হচ্ছে ফরেক্সে যারা ট্রেড করতে আসে অনেকেই লোভে পড়ে ট্রেড করে, অর্থাৎ অ্যাকাউন্টে আছে $80, সে স্বপ্ন দেখে 2 দিনেই এটা $160 করে ফেলবে, মানে ডাবল করে ফেলবে। এখানে যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, একটা মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই ব্যাপারগুলো থাকে, সেটার সম্পর্কে তার কোনো কনসেপ্টই থাকে না। নর্মাল কয়েকটা টার্মিনোলজি জানে, MT4 কিভাবে ইনস্টল করতে হয় এটা জানে, এটা ফরেক্সের জন্য দরকার এটা জানে, বাই বাটন কোনটা সেল বাটন কোনটা এটাও চিনে। হ্যাঁ, আর কি $80 বা $100 ফরেক্স মার্কেটের মধ্যে ঢুকে সে দেখা গেছে ইচ্ছা মতো বাই করে সেল করে। এখন মনে করেন বাই করলো, মার্কেট উল্টা দিকে যাচ্ছে, তো চিন্তা করে মার্কেট তো আবার পড়বেই, আবার তো মনে হয় আমার বাইয়ের দিকে আসবে, এগেইন সে আবার বাই নেই, অর্থাৎ তার নিজের সাইকোলজিও ঠিক নাই, সে যে কি করবে বুঝতে পারে না। এরকম 3, 4, 5 বার যখন অ্যাকাউন্ট খালি হয় তখন সে বুঝতে পারে আমি ততদিন ভুল পথে ছিলাম, আমার আসলে শেখা দরকার। তখন তারা কোনো একটা ট্রেনার বা মেন্টরের কাছে চলে যায়, আস্তে আস্তে শিখে, তখন আর সে উল্টাপাল্টা এইভাবে ট্রেড করে না। আগে নিজের স্ট্র্যাটেজিটা, তার যে নর্মাল ডেমো অ্যাকাউন্ট সেখানে সে প্র্যাকটিস করে, ট্রাই করে, নিজের সাইকোলজিটাকে বিল্ড করে, মানি ম্যানেজমেন্ট শিখে, প্রত্যেকটা টার্মিনোলজি সম্পর্কে জানে, নিজের একটা কমপ্লিট সেটআপ ক্রিয়েট করে এবং নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করে তারপর তারা ট্রেডে আসে। তখন আসলেই তারা ভালো করতে পারে, কারণ তখন তারা শিখে আসে, অর্থাৎ তাদের কনসেপ্টগুলো যাই আছে পুরো জিনিসটাই হচ্ছে শিখার উপর বেস করে। তখন তারা লাভ করতে না পারলেও লস করে না, অর্থাৎ অ্যাকাউন্টটা ধরে রাখতে শিখে। আর কেউ যদি ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট ধরে রাখতে পারে, আজকে না হোক 6 মাস পরে হোক 7 মাস পরে হোক, তার প্রফিট আসবেই। অর্থাৎ ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এত বিশাল বিশাল স্মার্ট মানির ভেতরে টিকে থাকা। প্রপার মানি ম্যানেজমেন্টের মাধ্যমে যারা টিকে থাকবে তারা এই ফরেক্সে একটা কিছু করতে পারবে, আদারওয়াইজ সবকিছু ইম্পসিবল। আপনি যতই ট্রেনিং নেন, যতই কোর্স করেন, যতই প্র্যাকটিস করেন, আপনাকে যদি আমি আমার স্ট্র্যাটেজি একদম বাইকটা গুলে খাওয়াইও দেই, কোনো কাজ হবে না যদি আপনার মধ্যে সাইকোলজিক্যাল বিল্ড আপ না হয় অথবা মানি ম্যানেজমেন্ট যে ব্যাপারটা না থাকে। আমার কথাগুলো একটু ডিরেক্ট, কিন্তু এই কথাগুলো হচ্ছে ইফেক্টিভ এবং এটাই সত্যি, হয়তোবা শুনতে অনেক সময় খারাপ লাগতে পারে। ফরেক্সের যে স্ট্রাকচার এবং টাইম জোন, এটা সম্পর্কে আমরা একটু বলি। ফরেক্স স্ট্রাকচার সম্পর্কে আমরা অলরেডি জানছি যে এখানে আসলে আমার আর আপনার মতো লাখ লাখ ট্রেডাররা হচ্ছে একটা অংশ। এখানে বেসিক্যালি থাকে হচ্ছে ইন্টার ব্যাংকগুলো থাকে, সেই সাথে থাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, তারপর থাকে হচ্ছে বিভিন্ন হ্যাজ ফান্ডের বাইরে আমার আর আপনার মতো থাকে কিছু ইন্ডিভিজুয়াল ট্রেডার, অর্থাৎ ব্যাংক, ইনস্টিটিউশন, হ্যাজ ফান্ড এরা তো থাকবেই, সাথে আমার আর আপনার মতো ইন্ডিভিজুয়াল ট্রেডার। এখন ফরেক্স মার্কেটের মজাটা বা বিউটিটা আপনাকে বলি। ফরেক্স মার্কেটটা হচ্ছে সপ্তাহে 5 দিন। 5 দিনটা এরকম যে মার্কেটটা ওপেন হয়ে হচ্ছে প্রতি রবিবার রাত্র 3টায় এবং অফ হয় প্রতি শুক্রবার রাত্র 3টায়, অর্থাৎ রবিবার 3টা থেকে শুক্রবার রাত্র 3টা পর্যন্ত 120 ঘন্টা, 5 দিন, আর মাঝখানের 2 দিন গ্যাপ থাকে। তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে যে মার্কেট অফ টাইম কখন, মার্কেট অন টাইম কখন, আর আমরা মার্কেটে কখন কখন স্ক্রিনিং করব বা প্র্যাকটিস করব বা মার্কেটের মুভমেন্ট আমরা দেখব। এখন আমি যদি শনিবার দিন আমার টার্মিনাল খুলে বসে থাকি, কোনো লাভ নাই, কারণ ওই দিন তো মার্কেট বন্ধ থাকে। এখন এই 5টা দিনের মধ্যেও প্রত্যেকটা দিন অনেক ইম্পর্টেন্ট। আমাকে চিন্তা করতে হবে যে আমি যে ট্রেডগুলা প্লেস করব কখন কোন সময় করব, অর্থাৎ আমার মার্কেট ওয়াচ করতে হবে সানডে থেকে ফ্রাইডে। তাহলে কি আমি সানডে থেকে ফ্রাইডেতেই ট্রেড নিব, বা রবিবার রাত্রে যদি মার্কেট ওপেন হয়, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কি আমি নিব, নাকি একদিন ওয়েট করব? এই প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দিব। কোন দিন ট্রেড করা যাবে, কোন দিন ট্রেড করা যাবে না, কোন কোন ইভেন্টের আগে কোনো ট্রেডই মার্কেটে রাখা যাবে না, এক্সিকিউট করে থাকলে সেটা মার্কেট থেকে কেটে বের হয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমি বলে দিব। আর ফরেক্সের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা হচ্ছে বিভিন্ন সেশনে বিভক্ত। সেশন হচ্ছে 4টা, একটা হচ্ছে সিডনি সেশন, একটা টোকিও সেশন, একটা হচ্ছে ইউরোপ বা লন্ডন সেশন, আর একটা হচ্ছে ইউএসএ বা নিউ ইয়র্ক সেশন। তো একটু খেয়াল করলে আপনারা দেখবেন সিডনি সেশন শুরু হয় রাত্র 3টা, তার 2 ঘন্টা পরে শুরু হয় টোকিও সেশন। ইউরোপ বা লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 12টায়, এটা থাকে হচ্ছে রাত্র 8টায়। আবার ইউএসএ বা নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 7টায়। অর্থাৎ বাংলাদেশ সময়ের সাথে খুব সুন্দরভাবে যখন আমরা জেগে থাকি ম্যাচ করে হচ্ছে এই 2টা সময়।
অর্থাৎ ইউরোপ সেশন আর ইউএসএ সেশন। এই দুইটা সেশন দুপুর 12টা থেকে শুরু করে এটা থাকে হচ্ছে একদম রাত 3টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 8টা এবং 7টা থেকে 3টা। তার মানে হচ্ছে দুইটা ওভারল্যাপিং ঘটে। এই জন্য বাংলাদেশে যে সকল ট্রেডার আছে সবাই দেখবেন যে সন্ধ্যা বা বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত ফরেক্স মার্কেটে বেশিরভাগ সময় থাকে। যদিও সিডনি সেশন, টোকিও সেশন, এই সেশনগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এই সেশনগুলোর সাথে সাথে ইউরোপ এবং নিউ ইয়র্ক সেশনে প্রত্যেকটা সেশনে যে সকল কারেন্সি ট্রেড করা যায় সবগুলোর ভাগ্য নির্ধারিত হয় ইউরোপ বা লন্ডন সেশনে, ইউএসএ বা নিউ ইয়র্ক সেশনে। এই জন্য বাংলাদেশি ট্রেডারদের জন্য বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন একটা কারেন্সির ভাগ্যটা ওই সময়ের মধ্যেই নির্ধারিত হয়। এখন কোন সেশনে আমরা কোন কোন কারেন্সিতে ট্রেড করব সেটা আমি টার্ম বাই টার্ম পরবর্তীতে বলে দিব, যে আসলে সিডনি সেশনে কোন পেয়ারটাতে ট্রেড করলে ভালো হবে, টোকিও সেশনে কোনটাতে, ইউরোপ সেশন বা লন্ডন সেশনে কোনটাতে, ইউএসএ সেশনে কোনটাতে। এটা পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলোতে আমি ডিফাইন করে দিব যে কোন পেয়ারের সাথে কোন পেয়ারের কোরিলেশন আছে, অর্থাৎ কোনটাতে ট্রেড করলে কোনটাতে করা যাবে না, অথবা কোনটাতে করলে ভালো হয়। এই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিব। তাহলে আমরা জেনে গেলাম ফরেক্সের স্ট্রাকচার এবং কোন টাইম জোনটা বাংলাদেশের সাথে ম্যাচ করে এটা ডিপেন্ডস করে। এখন ডে সেভিং লাইটের জন্য অনেক সময় ফরেক্স মার্কেট রাত্র 3টায় শুরু হলেও মাঝে মাঝে রাত্র 4টায় হয়। তো যখনই হোক যদি ডে সেভিং টাইমের জন্য 1 ঘন্টা আগে বা পিছনে আসে আপনার ব্রোকার আপনাকে মেইল দিয়ে এটা বলে দিবে। তারপরের যে টপিকসটা সেটা হচ্ছে নোয়িং অ্যাবাউট ওয়ার্ল্ড লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে একটা কনসেপ্ট। এটা সম্পর্কে কেন আমাকে জানতে হবে? এটা সম্পর্কে জানতে হবে এই কারণে, যদি আমি পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেটটা সম্পর্কে কনসেপ্ট না রাখি তাহলে কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে আমি ভালো জানবো না। অর্থাৎ টোকিওর স্টক এক্সচেঞ্জের অবস্থাটা কীরকম এটা যদি আমি না জানি তাহলে জাপানি ইয়েন সম্পর্কে আমার কনসেপ্ট অত ক্লিয়ার হবে না। মানে স্টক মার্কেটের একটা প্রভাব ফরেক্স মার্কেটেও আছে। লন্ডন স্টক মার্কেট সম্পর্কে আমি যদি না জানি তাহলে ইউএসডি সম্পর্কে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই জন্য বিভিন্ন দেশের ফরেক্স কারেন্সির পাশাপাশি ওই দেশের স্টক মার্কেট সম্পর্কেও একটা কনসেপ্ট রাখতে হবে। তবে পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে টোকিও স্টক এক্সচেঞ্জ মার্কেট, যেটাতে বিনিয়োগ করা থাকে $18.9 বিলিয়ন। তারপরে হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ যেখানে বিনিয়োগ করা থাকে $7.2 বিলিয়ন। তারপর হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেখানে বিনিয়োগ করা থাকে $22.4 বিলিয়ন। এবং ফরেক্স মার্কেটে থাকে সবচাইতে বেশি বিনিয়োগ, সেটা হচ্ছে $5 ট্রিলিয়ন। আমি হয়তোবা প্রথমে বলে ফেলেছিলাম যে টোকিও স্টক এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে বড় স্টক মার্কেট, আসলে ব্যাপারটা ওইটা না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেট যেটা, অর্থাৎ যেটাতে বিনিয়োগ $22.4 বিলিয়ন, এটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে সবচেয়ে বৃহৎ। আর এদের চেয়েও আরো অনেক 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 গুণ বড় হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট, যেখানে প্রতিদিনে ট্রানজ্যাকশন হয় $5 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন গাইস? এর পরবর্তীতে আমরা যে ব্যাপারগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিকস, অর্থাৎ কম্প্যারিজন বিটুইন ফরেক্স মার্কেট অ্যান্ড স্টক মার্কেট। অর্থাৎ ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেটের মধ্যে মূলত পার্থক্যটা কোন জায়গায় এবং কোনটা কিভাবে চলে, আমরা কোনটাতে ট্রেড করব কোনটাতে করব না। আমি আগেই বলে নেই, স্টক মার্কেটটা হচ্ছে একমুখী মার্কেট, অর্থাৎ কোনো একটা পণ্যের দাম যদি 20 টাকায় থাকে, আপনি 20 টাকায় যদি পণ্যটা কিনেন, পণ্যের দাম যতক্ষণ পর্যন্ত 20 থেকে বেড়ে 21, 22, 23 না হবে ততক্ষণ পর্যন্ত স্টক মার্কেটে আপনার কোনো প্রফিট নাই, অর্থাৎ একমুখী মার্কেট। আমি কেনার পরে এটার মূল্য বাড়তে হবে। অপরদিকে ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেট হচ্ছে দুইটা মুদ্রার যুগল। মনে করেন ইউরো ইউএসডি। এখন আপনি ইউরোর সাথে ইউএসডি চিন্তা করলেন যে ইউরোর আর্থসামাজিক অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন সবকিছুই ভালো, অর্থাৎ আমার পজিশনটা থাকবে ইউরোর পক্ষে, আমার পজিশনটা হলো বাই, অর্থাৎ ইউরো ইউএসডি যদি উপরের দিকে যায় তাহলে আমার প্রফিট। কিন্তু আমি অ্যানালাইসিস এমনভাবে করলাম যে ইউএসডি অলওয়েজ স্ট্রং থাকবে, অর্থাৎ ইউরো ইউএসডির তুলনায় দুর্বল থাকবে। যদি দুর্বল থাকে তাহলে আমার পজিশনটা হবে ইউএসডির পক্ষে, তাহলে ইউরো ইউএসডিতে আমি ইউএসডির পক্ষে থাকলে আমাকে নিতে হবে সেল পজিশন। এখন এই বাই পজিশন এবং এই সেল পজিশন এই দুইটাই কিন্তু বাই। কিরকম? যখন আমি ইউরোর পক্ষে অবস্থান নিলাম তখন ইউরো দিয়ে আমি ইউএসডি কিনলাম, আবার যখন আমি ইউএসডির পক্ষে অবস্থান নিলাম তখন আমি ইউএসডি দিয়ে ইউরো কিনলাম, দুইটাই বাই। কিন্তু ব্রোকার বা টার্মিনালে দুইটা বাই বাটন রাখা যাবে না। এই জন্য ইউরো ইউএসডির পক্ষে যদি আমি ইউরোর পক্ষে অবস্থান নেই তাহলে আমাকে বাই নিতে হবে,
আর যদি আমি ইউএসডির পক্ষে আমি আমার পজিশনটা নেই, তাহলে আমাকে সেল নিতে হবে। অর্থাৎ ব্রোকারে যেহেতু দুইটাই বাই বাটন রাখা পসিবল না, এই জন্য একটাকে বাই রাখা হয়েছে, একটাকে সেল রাখা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। আসলে অনেকে অনেকভাবে বলে যে বাই সেল, আসলে বাই সেল বলতে কিছুই নেই, দুইটাই বাই। যেহেতু ব্রোকারে দুইটা বাই বাটন রাখা যাবে না, এই জন্য একটা বাই দিয়ে ইন্ডিকেট করে আর একটা হচ্ছে সেল দিয়ে ইন্ডিকেট করে। ফরেক্স মার্কেটের মজার যে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সপ্তাহে 5 দিন। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনার সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ট্রেড করলে হয় এবং 24 ঘন্টাই খোলা। এখন যারা চাকরিজীবী আছে বা স্টুডেন্ট আছে অথবা যারা পার্ট টাইম ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায়, তারা কিন্তু চাইলে এই সপ্তাহের 5 দিনের 24 ঘন্টার যে কোনো একটা নির্দিষ্ট সময়ে মার্কেটে ট্রেড করতে পারবেন। এটা একটা মজার ব্যাপার যে আমার কাছে 3 ঘন্টা সময় আছে, আমি 3 ঘন্টাই চাইলে মার্কেটকে অ্যানালাইসিস করে ওই 3 ঘন্টার অ্যানালাইসিসের উপর আমি মার্কেটে কোনো একটা কারেন্সির পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারি। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রেট অ্যাডভান্টেজ। আর সপ্তাহের 2 দিন যেহেতু অফ ডে থাকে, তার মানে এই 2 দিন আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো, আমার পার্সোনাল যত কাজ আছে সেগুলো করতে পারবো, আমার কোন ক্ষেত্রেই কোনো প্রবলেম হবে না। কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, স্টক মার্কেট মোটামুটি প্রতিদিনই ওপেন থাকে, হয়তো বা প্রত্যেকটা কান্ট্রি বেজে ওদের যে সাপ্তাহিক ছুটির দিন ওই দিনগুলোতে বন্ধ থাকে। অর্থাৎ এরকম অপরচুনিটি স্টক মার্কেটে নাই। ফরেক্স মার্কেট হচ্ছে বাই দ্য মার্কেট এবং সেল বাই দ্য মার্কেট। অর্থাৎ ফরেক্স মার্কেটে আপনি চাইলে বাইয়ের দিকে পজিশন নিয়েও প্রফিট করতে পারবেন, সেলের দিকে নিয়েও প্রফিট করতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে এটা পসিবল না। আপনাকে পণ্য কেনার ক্ষেত্রে জিততে হবে। অর্থাৎ যদি আপনি কম দামে পণ্যটা কিনতে পারেন, পণ্যের দাম যদি বাড়ে, তখনই শুধুমাত্র আপনার একমাত্র প্রফিট। ফরেক্স মার্কেটে আর একটা সুন্দর ব্যাপার যেটা হচ্ছে, আপনি যে কোনো একটা ব্রোকারের মধ্যে ডিপোজিট করেন, ডিপোজিট বা টাকা উত্তোলন করেন, এই জন্য ব্রোকার আপনার কাছ থেকে এক্সট্রা কোনো ফি নেবে না। কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে আমাদের বিও অ্যাকাউন্ট খুলতে হয়, আদার্স অনেক চার্জ থাকে, আমাদের ব্রোকার হাউসগুলোকে চার্জ দিতে হয়, যেটা ফরেক্সের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার চার্জ, অর্থাৎ টাকা জমা দেয়া বা আপনার মুদ্রা ডিপোজিট করা এবং উত্তোলন করার ক্ষেত্রে কোনো ট্রানজ্যাকশন চার্জ নাই, একদম নো ফিস। তারপর হচ্ছে ফরেক্স মার্কেটটা হচ্ছে একটা বিশাল মার্কেট, অর্থাৎ 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা মার্কেট। যেহেতু অনেক বড় মার্কেট, এই জন্য এটা একটা স্টেবল মার্কেট। অর্থাৎ হঠাৎ করে এই মার্কেটে বড় রকমের কোনো বিপর্যয় করা সম্ভব না, যেটা স্টক মার্কেটে সম্ভব। মনে করেন বাংলাদেশের স্টক মার্কেটে কিছু জায়ান্ট পাবলিক থাকে যারা এরকম করে, হয়তো এরকম হয়েছে, দেখা গেল যে সালমান এফ রহমান হঠাৎ করে কোনো একটা শেয়ারের মোটামুটি একটা হিউজ পরিমাণ উনি নিজে কিনে নিয়েছেন। এখন একটা নির্দিষ্ট সময় পরে দামটা যখন অনেক বেড়ে গেছে, উনি বিক্রি করে দিচ্ছেন। কিন্তু বিক্রি করে দেওয়ার পরে দেখা গেছে যে যারা আবার শেয়ারগুলো কিনছে তারা বিক্রি করার জন্য অন্য কাউকে পাচ্ছে না, আবার শেয়ারের দাম পড়তে থাকে। অর্থাৎ মার্কেটটাকে কন্ট্রোল করা সম্ভব কিছু জায়ান্ট পাবলিক দিয়ে। কিন্তু ফরেক্স মার্কেট যেহেতু প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা দেশের ইন্টার ব্যাংক হ্যাজ ফান্ড ইনভলভ থাকে, কে কোন কারণে এই মার্কেটে ইনভেস্ট করবে, কে কোন কারণে আমদানি করবে, কে কোন কারণে রপ্তানি করবে, পৃথিবীর কোন প্রান্ত থেকে কে কোন মুদ্রার এগেইনস্টে পজিশন নেবে বা ফেভারে পজিশন নেবে, এটা কিন্তু কেউ কাউকে বলবে না। এই জন্য এটা হচ্ছে একটা স্টেবল মার্কেট। অর্থাৎ এই মার্কেটে বায়ারও থাকবে, সেলারও থাকবে। এটা হচ্ছে একটা চরম বিউটি। তারপর হচ্ছে ফরেক্স মার্কেটে যেহেতু বিভিন্ন ফরেন কারেন্সি নিয়ে ট্রেড করা হয়, সেহেতু এই কারেন্সিগুলার প্রতিদিনকার ইকোনমিক্যাল ইনফরমেশন বা নিউজ পাবলিশড হয়। এখন ফরেক্স মার্কেটে এটা হচ্ছে অন্যরকমের একটা বিউটি। অর্থাৎ কোনো একটা মুদ্রার ক্ষেত্রে যদি পজিটিভ নিউজ থাকে সেটা যেমন আমরা জানতে পারবো, যদি কোনো একটা মুদ্রার নেগেটিভ নিউজ থাকে সেটা সম্পর্কেও আমাদের কনসেপ্ট থাকবে। এই ব্যাপারটা ফরেক্স মার্কেটে অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একটা মুদ্রার উত্থান হবে না পতন হবে, তার ইকোনমিক্যাল নিউজটা কি পজিটিভ বায়াস নাকি নেগেটিভ বায়াস, ওয়ার্ল্ডের সেরা ট্রেডাররা যেই সোর্স থেকে এই নিউজগুলো দেখবে, আমার আর আপনার মতো রিটেল ট্রেডাররাও আমরা সেম সোর্স থেকে নিউজটা দেখব। তার মানে মার্কেটের যদি কোনো একটা মুভমেন্ট ঘটে, সেই মুভমেন্টটা কেন ঘটবে এটা যেমন জার্মানিতে বসে থেকে একটা ট্রেডার যেমন বুঝবে, আমি বাংলাদেশে বসে থেকে আমি নিজেও এটা বুঝবো। এই জন্য ইকোনমিক্যাল ইনফরমেশনের এবং রিসোর্সের কোনো ঘাটতি নাই। এই জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করাই হচ্ছে সবচেয়ে সেফ এবং অনেক বেশি সুবিধা যদি আমি স্টক মার্কেটের সাথে তুলনা করি। এর পরবর্তী যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফরেক্স মার্কেটের টোটাল যেই সৌন্দর্য, সেটা তো আমি অলরেডি বলেই দিলাম, ঠিক আছে। তারপরও বর্তমান বিশ্বের সকল স্টক এক্সচেঞ্জ ট্রেডারগণ ফরেক্স ট্রেডিংয়ের প্রতি ঝুঁকেছেন। বিষয়টি এখন সর্বাধিক আলোচিত। নিশ্চয়ই এমন কিছু সুবিধা রয়েছে যা ট্রেডিং পেশার প্রতি আগ্রহীদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এখন কি কি এমন জিনিস আছে যেগুলোর কারণে মানুষ স্টক মার্কেট থেকে বাদ দিয়ে ফরেক্স মার্কেটে চলে আসে, সেই জিনিসগুলো আমি একটু বলি। ফরেক্স হচ্ছে দুমুখী মার্কেট, অর্থাৎ আপনি বাই করেও প্রফিট করতে পারবেন, সেল করেও প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে একটা সৌন্দর্য, একটা বিউটি।
ফরেক্স মার্কেটে ঝুঁকি কমাইতে হলে আমি স্টপ লস, হ্যাজিং, ট্রেলিং স্টপ, রিভান্স ইত্যাদি কৌশল অবলম্বন করতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে, আমি মনে করেন $100 একটা অ্যাকাউন্টের মধ্যে চিন্তা করলাম যে একটা কারেন্সির ক্ষেত্রে আমি একটা পজিশন নিলাম, আমি এই কারেন্সির জন্য $3 রিস্ক নিলাম। তো এটা আমি আমার নিজের মতো করে সেট করে দিতে পারবো, অর্থাৎ আমি আমার লসটাকে সেট করে দিতে পারবো, অর্থাৎ ঝুঁকিটাকে আমি মিনিমাইজ করতে পারবো। আবার অনেক সময় দেখা গেছে কোনো একটা কারেন্সিতে আমি ট্রেড করতে যাচ্ছি, কারেন্সিটা আমার অ্যাগেনস্টে চলে গেছে, আমি একটা যদি অপোজিট অর্ডার প্লেস করি তাহলে এটাকে বলা হয় হ্যাজিং করেও কিন্তু অনেক সময় লসটাকে কভার করা পসিবল হয়। ফরেক্স ট্রেডিং এর অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোনো ফি যেহেতু দিতে হয় না, আমি যেটা আগেও বলেছি, এবং অ্যাকাউন্ট ওপেন এবং ডিপোজিটেও কোনো প্রবলেম নাই, সব ক্ষেত্রেই দেখা গেছে সব কিছুতেই জিরো ফি। তারপর ফরেক্সের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এটা স্টেবল মার্কেট, এটা আমি আগেও বলছি, এবং যেই ভোলাটিলিটির খোঁজ খবর বা নিউজ সে ব্যাপারগুলো সম্পর্কেও আমরা আগে থেকেই জানি। সব কিছু মিলিয়ে ফরেক্সে ট্রেড করাই হচ্ছে শ্রেয়, কিন্তু ফরেক্সে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট বিল্ড করতে হবে। এখানে এমন অনেক টপিকস থাকবে যে টপিকসগুলো আপনি আগে থেকেই জানেন, এমন হতেই পারে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, হাজার হাজার টনেস ভিডিও দেখছেন, অনেকগুলো গ্রুপের মধ্যে আপনি ইনভলভ আছেন, এক একজন এক একটা টপিকস নিয়ে পোস্ট করে, সেই সকল পোস্ট থেকে হয়তো আপনি জিনিসগুলো জানতে পারছেন। কিন্তু আমার এটা যেহেতু একটা কমপ্লিট কোর্স, আপনাকে ধৈর্য ধরে প্রত্যেকটা টপিক সম্পর্কেই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, যাতে করে এই মার্কেটে আসার আগে এই মার্কেটের এ টু জেড সব কিছু সম্পর্কে আপনার একটা কনসেপ্ট, ফুল একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, অর্থাৎ কোনো কিছু নিয়েই কনফিউশন না থাকে। আরেকটা ব্যাপার, আমি যেহেতু বেসিকগুলো বুঝাচ্ছি, আমি হয়তো বা স্লাইডের মাধ্যমে বুঝাচ্ছি, কিন্তু আমি যখন লাইভ মার্কেটে যাব বা লাইভ মার্কেট নিয়ে স্ক্রিনিং করব বা লাইভ মার্কেটে প্র্যাকটিস করাবো, তখন আমি একদম সরাসরি মেটা ট্রেডারে প্র্যাকটিক্যালি কাজ করিয়ে দেখাবো, সেটারও স্ক্রিন রেকর্ড থাকবে। অর্থাৎ ফরেক্স মার্কেটের সাথে ইনভলভ এমন কোনো কিছুই থাকবে না যেটা সম্পর্কে আপনারা জানবেন না, এক কথায় সবই জানবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী ক্লাস আমি সময় মতো দিয়ে দিব, আর ওইটাও হবে নতুন কোনো একটা টপিক্সের উপর ভিত্তি করে। তো সেই পর্যন্ত এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। যদি কোনো জায়গায় কোনো একটা কনফিউশন থাকে, ভিডিওটা রিপিট আরেকবার শুনবেন, যেখানে যেখানে কনফিউশন থাকবে সেখানে আপনি নোট ক্রিয়েট করে রাখবেন। আমার সাথে যখন আপনাদের লাইভ সেশন হবে, তখন আমাকে এই কোশ্চেনগুলো করলে আমি আপনাদের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।